তো দেখেন এই প্ল্যান এহিড, এটা হচ্ছে একটা মাছের নাম, বুঝছেন? আবার থিঙ্ক ফার্স্ট মনে করেন এটাও একটা মাছের নাম, মানে ইংরেজিতে আমরা যেটাকে বলি ফিশ। ঠিক আছে। আর আরেকটা মাছের নাম হচ্ছে আপনার ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে। তো এই তিনটা মাছ একটা পুকুরে থাকতো, বুঝছেন, পুকুরে বাস করতো। তো পুকুরে বাস করতো, ওরা হঠাৎ করে একদিন জানতে পারে মাছ তিনটা যে আহ, জেলে নদীতে জাল ফেলবে, মানে পুকুরে জাল ফেলবে, জাল ফেলে জাল ফেলে তাদেরকে তুলে নিবে। ঠিক আছে। তো এই যে মাছ, এই যে প্ল্যান এ হিট, যে মাছটার নাম, ও আগে থেকে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, জেলে যেহেতু জাল ফেলবে, তো আমি এক কাজ করি, আমি হচ্ছে সাঁতার কেটে একদম পানির নিচে চলে যাই, বা একদম পুকুরের কোনায় চলে যাই, বুঝছেন? আর যে থিঙ্ক ফার্স্ট, সে মনে করে, সে চিন্তা করে যে আচ্ছা আমি হচ্ছে জেলে জাল ফেলার সময় কিছু একটা চিন্তা করে ফেলবো, মানে বাঁচার জন্য, কারণ কি তিনটা মাছই আসলে বাঁচতে চাই জেলের হাত থেকে, বুঝছেন? তো সে চিন্তা করে যে আমি, আমার নাম যেহেতু থিঙ্ক ফার্স্ট, আমি খুব তাড়াতাড়ি চিন্তা করতে পারি। সো আমি কোনো একটা, মানে কোনো একভাবে ম্যানেজ করে ফেলবো। জেলে যদি জাল ফেলেও, তাহলে আমি কোনো একভাবে পালায়ে কোনো একটা ব্যবস্থা করে ফেলতে পারবো, বুঝছেন? আর ওয়েট অ্যান্ড সি যে মাছটা ছিল, বুঝছেন, সে হচ্ছে খুবই অলস, খুবই লেজি। সে চিন্তা করে যে দেখি কি হয়, কিছু একটা তো হবে, বসে দেখি, যখন হবে তখন দেখা যাবে। তো এই এই ওয়েট অ্যান্ড সি এই মাছটা হচ্ছে এইরকম চিন্তা ভাবনা করছিলেন, বুঝছেন? তো একদিন হঠাৎ করে জেলে নদীতে, পুকুরে মাছ ফেলে, বুঝছেন, জাল ফেলে, বুঝছেন? জাল ফেলার পরে যে প্ল্যান এহিট যে মাছটা ছিল, সে কিন্তু আগেই মানে প্ল্যান করে চিন্তা ভাবনা করে রাখছে যে আমি একদম নদীর একদম পুকুরের একদম নিচে চলে যাব সাঁতার কেটে, যে পুকুরে একটা সাইডে যে লুকায় থাকবো আর কি। তো সে কি করলো, নদী জেলে যখন জাল ফেললো, প্ল্যান এইট কিন্তু কি বেঁচে গেল আর কি জেলের কাছ থেকে, কারণ কি সে আগে থেকে প্ল্যান করে রাখছে। আর যে থিঙ্ক ফার্স্ট আর যে ওয়েট অ্যান্ড সি, এই মাছ দুইটা হচ্ছে আপনার জেলের জালে ধরা পড়লো, বুঝছেন? তো জেলের জালে ধরার পরে থিঙ্ক ফার্স্ট যে, সে খুব দ্রুত চিন্তা ভাবনা করতে পারে। আর কি করতে পারে বলেন তো? দ্রুত চিন্তা ভাবনা করতে পারে, আর দ্রুত ডিসিশন নিতে পারে। তো সে যখন দেখলো যে সে জেলের জালে ধরা পড়ে গেছে, তো সে বের করলো যে আচ্ছা আমি এখন একটু অভিনয় করবো, যে এমন অভিনয় করব যে একদম পেট টেট ফুলায় একদম মরা মাছের মতো পড়ে থাকবো, তাইলে আমাকে ছেড়ে দিবি। এবং আসলেই তাই হলো। থিঙ্ক ফার্স্ট যে মাছটা, বুঝছেন, সে হচ্ছে চিন্তা করলো যে আমি মরার ভান করে পড়ে থাকবো পেট টেট ফুলায়, তাইলে আর আমাকে নিবে না। তো জেলে আসলেই তাকে পাওয়ার পরে জালে তাকে ভাবে যে এটা মরা মাছ, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, তো তারে আবার পুকুরে ফালায় দেয়। আর এই যে ওয়েট অ্যান্ড সি যে ছিল, বুঝছেন, খুবই অলস, খালি ভাবতো যে আরে যখন হবে তখন দেখা যাবে, কিছু একটা তো হবে। তো তাকে পাইলো জেলে, এবং তাকে নিয়ে যে বাজারে বিক্রি করে দিল, বুঝছেন? তাহলে এখন আমাকে বলেন, এখানে লুজার কে আর এখানে উইনার কে? প্ল্যানেট। হ্যাঁ, প্ল্যান এ হিট হচ্ছে এখানে উইনার, বুঝছেন? কারণ সে একটা চিন্তা ভাবনা করে রাখছে আগে থেকেই। ঠিক আছে। তো এই এই জন্য মানে আমাদের হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিতে এরকম কোন একটা প্ল্যানিং এর মধ্য দিয়ে সবসময় যাইতে হবে। ঠিক আছে। কোন একটা কিছু করার সময়। তো এই জন্য আপনাদের গল্পটা বলা আসলে। তো চলেন আমরা শুরু করি অফিসিয়াল ভাবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার টপিকস, বুঝছেন, প্ল্যানিং আর ডিসিশন ম্যানেজমেন্টে সাধারণত এই টপিক গুলো সবসময় আসে। চলেন আমরা একটা পর একটা দেখবো, অসুবিধা নেই। এই টপিক গুলো সব সাধারণত আসে আপনার প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং। এখন দেখেন প্ল্যানিং ইন ম্যানেজমেন্ট কি। ঠিক আছে। সো যারা সাকসেসফুল ম্যানেজার, যারা গুড ম্যানেজার, যারা ভালো ম্যানেজার, তারা হচ্ছে তারা হচ্ছে আসলে জানে যে তারা তাদের কোম্পানিকে কোথায় দেখতে চায়, এবং তারা সেই অনুযায়ী একটা জিনিসও একটা ওয়েও ফিগার আউট করে ফেলে। তো এই জন্য দেখেন বলা হচ্ছে যে সাকসেসফুল ম্যানেজার্স ডিসাইড ওয়ার দে ওয়ান্ট টু বি। তার মানে কি, একজন সাকসেসফুল ম্যানেজার বা একজন গুড ম্যানেজার, ঠিক আছে, সে আসলে জানে যে তার কোম্পানি বা সে আসলে কোথায় যাইতে চায়, বা তাদের পারপাসটা কি কোম্পানির, এবং কি, এন্ড দেন ফিগার আউট হাউ টু গেট দেয়ার। এবং তারা সেই অনুযায়ী কিছু একটা ফিগার আউট করে ফেলে বা কোনো একটা ওয়ে বের করে ফেলে। ঠিক আছে।
আর লাস্টলি হচ্ছে কি বলতেছি দেখেন, সাকসেসফুল ম্যানেজারসরা কি করবে, তারা হচ্ছে সেট গোলস এন্ড ডিটারমাইন দ্য বেস্ট ওয়ে টু অ্যাচিভ দেম। ঠিক আছে, So, তারা তাদের যেভাবে তারা ফিগার আউট করছে যে কিভাবে কিভাবে যাব, আমি আমি যেখানে দেখতে চাই, যেমন আপনাদেরকে এক্সাম্পল দিছিলাম। তো ওই এক্সাম্পলটা কি, ধরেন ওয়ালটন কি চাই, ওয়ালটন হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে ডিসাইড হোয়ার দে ওয়ান্ট টু বি, এবং সেই অনুযায়ী তারা কিছু একটা ফিগার আউট করে ফেলে যে হ্যাঁ এইভাবে করতে হবে আমাদেরকে, এটা মানে বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হতে হলে আমাদেরকে এইভাবে এইভাবে আগাইতে হবে বা এইভাবে প্ল্যান করতে হবে। এবং সেই প্ল্যান অনুযায়ী বা সেই ফিগার যেটা ফিগার আউট করছে সেই অনুযায়ী কি গোল সেট করতে হবে, ছোট ছোট গোল, যে হ্যাঁ এটা করতে হবে, এটা করতে হবে, তারপরে এইভাবে যাইতে হবে, এবং সেগুলো অ্যাচিভ করার জন্য তারা একটা বেস্ট ওয়েও বের করে। বুঝতে পারছেন? তো এটা কি একজন সাকসেসফুল ম্যানেজার কি প্ল্যানিং এ এইভাবে আসলে সে প্ল্যান করে, একজন সাকসেসফুল ম্যানেজার। ঠিক আছে, তো দেখেন উইনস্টন চার্চিল কি বলতেছেন, দোজ হু প্ল্যান ডু বেটার দেন দোজ হু ডু নট প্ল্যান ইভেন দো দে রিয়ালি স্টিক টু দ্য প্ল্যান। তার মানে কি, আমরা কোনো কিছু করার সময় সবসময় একটা প্ল্যান তৈরি করি, ঠিক না? সো উইনস্টন চার্চিল বলতেছেন যে কোনো একটা প্ল্যান, মানে একটা খারাপ প্ল্যান থাকা, একটা খারাপ প্ল্যানও থাকতে পারে, বাট আপনি একটা প্ল্যান থাকতে, মানে একটা প্ল্যান থাকতে হবে। একটু ইন্টারাপ্ট করি স্যার। জি বলেন। স্যার একজন মনে হয় ওয়েটিং এ আছে, একসেপ্ট করেন। আমি তো অ্যাকসেপ্ট করছি। আপনি শর্মি আক্তারের কথা বলতেছেন? জি ওনাকে তো অ্যাকসেপ্ট করছি, বাট ওনার নেটে হয়তো প্রবলেম থাকতে পারে, বুঝছেন? ওনাকে অনেকক্ষণ ধরে জয়েনিং দেখাইতেছে। সো মিস্টার চার্চিল যেটা বলতেছেন যে একটা খারাপ প্ল্যান কোন একটা প্ল্যান না থাকার চেয়ে অনেক বেটার। যেমন আমরা কি বাংলা একটা প্রভাব বলি না, নেই মামার চেয়ে কানা মামা ভালো। ঠিক আছে, তো নেই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম একটা প্রভাব তো শুনছেন অবশ্যই, ঠিক না? তো তার মানে কি, আমার যদি আমার আমার আমি একটা আমার কোনো প্ল্যানই নাই, মানে আমি জিনিসটা কিভাবে করব, আমার একটা কাজ আমি কিভাবে করবো, আমার যদি কোনো প্ল্যানই না থাকে, সেটা কিন্তু অনেক খারাপ। কিন্তু সেটা হচ্ছে যদি একটা কোনো রকম মানে খারাপ হোক ভালো হোক মোটামুটি হোক, একটা প্ল্যান যদি থাকে, তার মানে কি আপনি আপনার গোলের দিকে অনেকখানি আগায় গেলেন। ঠিক আছে, সো যদি আমরা আমরা যখন একটা প্ল্যান বানাই, বুঝছেন, ধরুন আমরা একটা প্ল্যান, সেটা হচ্ছে প্ল্যান এ, বুঝছেন? তো সেই প্ল্যান এ কে কি আমরা সবসময় ওইভাবে আমার প্ল্যান অনুযায়ী কি সবসময় চলে? মানে আমি এটা প্ল্যান করছি, এইভাবেই কি সবসময় আমরা আগাইতে পারি? মাঝে মাঝে তো আমাদের কি চেঞ্জ হয় প্ল্যানের মধ্যে, ঠিক না? কারণ কি আমাদের সময় মানে আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন কিছুর জন্য কি আমাদের প্ল্যান গুলো কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, তো যেটা বলতেছে যে প্ল্যান চেঞ্জ হোক সমস্যা নেই, বাট আপনার একটা প্ল্যান থাকা অবশ্যই বেটার কোন একটা প্ল্যান একদম না থাকার চেয়ে। বুঝতে পারছি মিস্টার চার্চিল কি বলতেছেন আপনাদেরকে, দোজ হু প্ল্যান ডু বেটার দেন দোজ হু ডু নট প্ল্যান। তার মানে কি, যারা প্ল্যান করে তারা অবশ্যই বেটার কিছু করে, কোনো একটা গোল সেট করে। যারা প্ল্যান করে না তাদের চেয়ে অবশ্যই ভালো কিছু একটা করে, যদিও তারা তাদের প্ল্যানের সাথে রিয়ালিস্টিক করে থাকে। মানে কি, যে প্ল্যান, ধরেন আমার প্ল্যান এ, সো প্ল্যান এ অনুযায়ী সবসময় যাবে যাবে তা কিন্তু না। কারণ কি, আমি একটা কাজ করার সময় বিভিন্ন অবস্ট্রাকলস আসতে পারে, বিভিন্ন রকম বাধা আসতে পারে, ঠিক আছে? তো সেই কারণে হয়তো আমার প্ল্যানের চেঞ্জ হইতে পারে, কিন্তু আমার যে একটা প্ল্যান আছে এটাই অনেক। এটাই অনেক কোনো একটা প্ল্যান না থাকার চেয়ে। ঠিক আছে, আমি বুঝাতে পারছি আপনাদেরকে? বুঝাতে পারছি কি, বুঝছেন কি আপনারা? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে জি পাচ্ছি। শুনতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার শোনা যায়। হ্যাঁ জি, শোনা জি জি থ্যাংক ইউ। মানে একটু একজন দুজন আমি একটু জিজ্ঞাসা করলে রেসপন্স করেন, মানে না হলে আমি আবার ভাববো যে আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি আপনারা, আমি না মানে স্যার, এরকম। আপনার যাতে ইন্টারাপ্ট না হয় এজন্য আমরা না চুপ না আছি। ঠিক আছে, বাট আমি একটু জিজ্ঞাসা করলে বললেন, না হলে আবার আমার
চেক করা লাগে যে আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি আপনার কথা শুনতে পারতেছেন না, এরকম আর কি, বুঝছেন? ইয়েস স্যার। ওকে, সো আপনাদেরকে আরো একটা গল্প বলি, বুঝছেন? কারণ এই কোর্সটা আসলে আপনাদের আমি আগেই বলছি আপনাদের সিএসসি কোর্স না, জিনিসটা কোর্সটা অনেক বোরিং হইতে পারে। নন টেক জি বলেন। নন টেক সাবজেক্ট স্যার আমাদের এই এটা টেকের নন সাথে টেক না, মানে আপনাদের সিএসসি কোর্স না, কোর্সের নামই দেখছেন, কোর্সের নামই হচ্ছে আইপিই, আইপিই 4101, ঠিক না? তার মানে কি দেখেন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আপনাদের সিএসসি কোন কোর্স না এটা। সেজন্য আমি আপনারা বোর্ড হয়ে যেতে পারেন, এই জন্য আমি আপনার কাছে আগেই সরি বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ কোর্সটাই আপনাদের সিএসসি রিলেটেড। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কত ক্রেডিট? 3 ক্রেডিট। 2 ক্রেডিটের কোর্স। 2 ক্রেডিটের। আপনাদেরকে আরো একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, বুঝছেন? তিন চারজন বন্ধু মিলে তারা হচ্ছে রাতের বেলা খুব চিল করতেছে, বুঝছেন? মনে করেন সারা রাত ধরে তারা গেম খেলতেছে ল্যাপটপে বা পিসিতে, তারা খাইতে গেছে, বাইরে ঘুরতেছে, একসাথে আড্ডা দিচ্ছে, রাত জেগে মনে করেন মুভি দেখছে, কিন্তু তাদের আগামী দিন পরীক্ষা, বুঝছেন? আগামী দিন হচ্ছে তাদের পরীক্ষা, বাট তারা এগুলা করতেছে আগের দিন রাতে। ধরেন আগামীকাল পরীক্ষা, তারা আজকে রাতে চিল করতেছে, চিল করতে বসে মুভি দেখতেছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে, গান বাজনা করতেছে ধরেন, ঠিক আছে? তো এইরকম করে মনে করেন যে সারা রাত কেটে গেছে, কিন্তু আগামী আগামী মানে আগামী ধরেন ভোর 5টা বেজে গেছে, বুঝছেন? কিন্তু আগামীকাল তাদের পরীক্ষা। তো তারা এখন চিন্তা করলো যে এখন কি করা যায়, আমরা তো কোনো প্রিপারেশন নিলাম না পরীক্ষা, এখন কি করা যায়? তো তারা যেটা করলো, তারা হচ্ছে তাদের ডিনের কাছে গেল। ডিনের কাছে যে বললো, মানে তারা একটু অভিনয় করলো আর কি। অভিনয় করা বলতে তারা মনে করেন তাদের গায়ে ময়লা টয়লা কালি টালি লাগায় ডিনের কাছে গেল। ডিনের কাছে যে বলে, স্যার দেখেন, আমরা কালকে রাতে এক জায়গা থেকে আসতেছিলাম, আসার সময় আমাদের প্রাইভেট কারটা নষ্ট হয়ে গেছিল, বুঝছেন? তো আমাদের এই প্রাইভেট কারটা ঠিক করতে করতে ভোর 5টা বেজে গেছে, ভোর 6টা বেজে গেছে। স্যার কোনোভাবে কি আমাদের পরীক্ষাটা কোনো একদিনে শিফট করা পসিবল? কি বলছি বুঝতে পারছেন? তারা আসলে অভিনয় করলো, তারা সারা রাত চিল করছে বা আনন্দ করছে, মজা করছে, বাট তারা তাদের ডিনকে বা তাদের প্রফেসরকে এসে বললো যে স্যার দেখেন, আমরা কালকে রাতে এক জায়গা থেকে আসতেছিলাম, আসার সময় আমাদের প্রাইভেট কারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছিল, তো ওইটা ঠিক করা আমরা তো কোনো আশেপাশে কোনো মেকানিক্স পাই নাই, তো নিজেরা ঠিক করতে করতে দেখেন স্যার রাত ভোর 5টা বেজে গেছে। তো দেখেন স্যার, এখন আমরা কিভাবে কি পরীক্ষা দিব, আমরা তো কোনো প্রিপারেশন নিতে পারি না। তো মনে করেন ডিন বা প্রফেসর তাদেরকে কনসিডার করলো, কনসিডার করে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের প্রবলেমটা আমি বুঝতে পারতেছি। তো আপনারা কি করেন, আপনারা 3 দিন পরে এই এক্সামের প্রিপারেশনটা নিয়ে এক্সাম দিতে আসেন, ঠিক আছে? তো 3 দিন পরে, বুঝছেন, 3 দিন পরে এই বন্ধু 3জন গেছে এক্সাম দিতে। মনে করেন আরো বেশি 3 দিন সময় পাইছে, কোপায় পড়াশোনা করছে, ফাটায় দিছে পড়াশোনা করে, বুঝছেন? একদম সব মুখস্থ করে ফেলছে। বাট পরীক্ষার হলে আসার পরে, বুঝছেন, পরীক্ষার পরে আসার ফলে তাদের যখন পরীক্ষা হলে বসছেন, তারা কোশ্চেনে কি লেখা জানেন? তাদের কোশ্চেন নাম্বার 1 ছিল যে তোমাদের যে গাড়িটা নষ্ট হয়েছিল সেই গাড়িটা কত মডেলের, গাড়ির কোম্পানির নাম কি, বুঝছেন? আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, 2 নাম্বার 2 নাম্বার কোশ্চেন হচ্ছে গাড়ির নাম্বার প্লেটের নাম্বার কত আর গাড়ির কালার কি ছিল। তো বুঝতে পারছেন? তো আপনি যদি মিথ্যা কথাও বলেন, সেটা অবশ্যই প্ল্যান করে বলতে হবে, বুঝতে পারছেন আপনাদের? কি জানি কি বলতেছেন, কিছু বলতেছেন? আচ্ছা, এখন চলেন দেখেন, প্ল্যানিং এর এটা হচ্ছে একটা ইটারেটিভ প্রসেস। ইটারেটিভ প্রসেস বলতে যে আমার প্ল্যানিং এ ফার্স্টে আমি আমার কোম্পানির মিশন এন্ড ভিশন সেট করব, তারপরে কোর ভ্যালুগুলো আইডেন্টিফাই করব, তারপরে সর্ট অ্যানালাইসিস করব, সর্ট অ্যানালাইসিস করার পরে আমাদের গোলস এন্ড অবজেক্টিভস এস্টাবলিশ করব, তারপরে কি আমরা যে প্ল্যানটা করছিলাম সেটা ডেভেলপ করব এন্ড ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো ডেভেলপ ইমপ্লিমেন্ট করার পরে মনে করেন যে আবার একটা চেঞ্জ আসছে, বা আবার মনে করেন যে আপনি যেটা ডেভেলপ করলেন বা ইমপ্লিমেন্ট করছেন সেটাতে আবার প্রবলেম হয়েছে, তো আবার আপনি নতুন করে আপনার মিশন ভিশন সেট করবেন। মিশন ভিশনের পরে আইডেন্টিফাই
কোর ভ্যালু মানে কোর ভ্যালুগুলো আইডেন্টিফাই করবেন, তারপর সর্ট অ্যানালাইসিস করবেন, তারপর হচ্ছে কি গোল স্ট্যাবলিশ করবেন এবং ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট দা প্ল্যানিং। ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা কি বলেন তো সাইকেল, একটা ইটারেটিভ প্রসেস। ঠিক আছে, মানে এটা চলতেই থাকে। একবার মনে করেন হয়ে গেল, একটা ইটারেশনে মনে করেন হয়ে গেল, এই ইটারেশনে দেখলেন যে না ইটারেশনটা পারফেক্টলি হয়নি, এখানে চেঞ্জ আসতে হবে, অথবা এখানে কোনো একটা ভুল হয়েছে, বুঝতে পারছেন? সো আবার আপনি আরেকটা ইটারেশনে গেলেন, আবার নতুন করে প্ল্যান মিশন, সো এইভাবে চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার প্রোডাক্টটা বা আপনার প্ল্যানটা সাকসেসফুলি ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্ট না হয়। ঠিক আছে, তো মিশন এন্ড ভিশন কি এটা তো আপনাদেরকে আগেই বলছিলাম। ভিশন হচ্ছে কি? ভিশন হচ্ছে আপনি যখন ফিউচারের কথা চিন্তা করেন, কোনো সুদূর প্রসারী কোনো একটা চিন্তা ভাবনা করেন, যেটা বলছিলাম আপনাদেরকে যে আগামী 100 বছরের মধ্যে ওয়ালটন চাই যে বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে তাদের প্রোডাক্ট কি তারা বিক্রি করবে, সেল করবে। ঠিক আছে, তো এটা একটা ভিশন হইতে পারে। তো সেই ভিশনটা অ্যাচিভ করার জন্য আপনাকে যে যে কাজগুলো করা লাগে সেটাকে আমরা সাধারণত বলি মিশন। ঠিক আছে, সো বাংলা কেউ কিছু বলবেন? তুমি আবিদ ভাই মিউট করেন। তো দেখেন আর ওই আর আমাদের যে ফিউচার যে প্ল্যানটা বা সুদূর প্রসারী যে চিন্তা ভাবনাটা আমরা করতেছি যে 100 বছরের মধ্যে ওয়ালটনকে ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে প্রোডাক্ট সেল করা, সেটার জন্য কি কিছু মিশন সেট করি। ঠিক আছে, সো মিশনটা অ্যাচিভ করার জন্য আমাকে কিছু মিশন সেট করা লাগে। ঠিক আছে, মিশনটা এরকম হইতে পারে যে সো ওয়ার্ল্ডে তো এমনি এমনি ওয়ালটনের প্রোডাক্ট চলবে না। সো ওয়ালটনে কি রেপুটেশন বাড়াইতে হবে, বা ওয়ালটন একটা ভালো বাংলাদেশে সবার আগে এটা ভালোভাবে এস্টাবলিশ করতে হবে। ওয়ালটনের প্রোডাক্ট যে ভালো এটার দিকেও নজর দিতে হবে। ঠিক আছে, সো এইগুলো ধরেন আপনার মিশন হইতে পারে। সো আপনি যখনই না বাংলাদেশে ভালোভাবে এস্টাবলিশড হবেন আর আপনার প্রোডাক্টের একটা সুনাম হবে, তখনই না আপনি ওয়ার্ল্ডে একটা রেকগনাইজড একটা ভালো একটা ব্র্যান্ড হিসেবে কি রেকগনাইজড হবেন। ঠিক আছে, সো এই ভিশনটা অ্যাচিভ করার জন্য আমাদের যে যে কাজগুলো করা লাগে সেগুলোকে বলা হয় সাধারণত মিশন। ঠিক আছে, আর ভীষণ মিশনই আসলে দেখেন টেলস কাস্টমার্স, এমপ্লয়িজ এন্ড আদার্স হোয়াই এর অর্গানাইজেশন এক্সিস্ট। আপনার অর্গানাইজেশনটা কেন এক্সিস্ট করে? ঠিক আছে, আপনার অর্গানাইজেশনটা কেন এক্সিস্ট করে, কি জন্য এক্সিস্ট করে, সেইগুলোর অ্যান্সার দেয় হচ্ছে আমাদের মিশন এন্ড ভিশন। ঠিক আছে, এখন দেখেন আইডেন্টিফাই দ্য কোর ভ্যালুস। আইডেন্টিফাই দ্য কোর ভ্যালুস বলতে কি বোঝাচ্ছে? এই কোর ভ্যালুস দিয়ে হচ্ছে দেখেন উইল গাইড দ্য বিহেভিয়ার অফ মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন। তো জিনিসটা হচ্ছে আপনার কোম্পানিতে বা আপনার অর্গানাইজেশন যেসব এমপ্লয়ি আছেন বা আপনার কোম্পানির সাথে যারা স্টেক হোল্ডার রিলেটেড আছেন, ঠিক আছে, তাদের বিহেভিয়ারটা কিরকম হবে, তারা কিভাবে কাজ করবে, সেগুলা গাইড করবে হচ্ছে আপনার এই কোর ভ্যালুস গুলা। ঠিক আছে, সো এইগুলা আইডেন্টিফাই করা আসলে ইম্পর্টেন্ট। এখন দেখেন পরেরটা কি, পরেরটা হচ্ছে কি সর্ট অ্যানালাইসিস। সর্ট অ্যানালাইসিস এর ফুল ফর্মটাকে আপনাকে বলছিলাম কিন্তু এস তে হচ্ছে আপনার স্ট্রেংথ, ডাব্লিউ তে হচ্ছে আপনার উইকনেস, ও তে হচ্ছে আপনার অপরচুনিটিস, আর পি তে হচ্ছে আপনার থ্রেটস। ঠিক আছে, তো একটা কোম্পানির আপনার কোম্পানির কি কি স্ট্রেংথ, আপনার কোম্পানির কি কি উইকনেস, আপনার কোম্পানির জন্য কি কি অপরচুনিটি আছে, বা আপনার কোম্পানির জন্য কি কি থ্রেট আসতে পারে, সেগুলো কি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এরপরে স্টেপ কি আসে দেখেন, এরপর হচ্ছে এস্টাবলিশ গোলস এন্ড অবজেক্টিভস। ঠিক আছে, সো দেখেন ডিরেক্ট অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউ উইল পারফর্ম টু অ্যাচিভ ইওর মিশন। সো দেখেন ফার্স্টে আমার হায়ারার্কি যদি আমরা চিন্তা করি, তাহলে আমার সবচেয়ে বড় প্ল্যানটা হচ্ছে আমার ভিশন। ঠিক আছে, সেই ভিশনটা ফুলফিল করার জন্য আমাদের কি কিছু মিশন সেট করা লাগে। ঠিক আছে, এবং এই মিশন গুলার ধরেন এইটাও একটা মিশন, এইটাও একটা মিশন, এই মিশন গুলো সেট করার জন্য অ্যাচিভ করার জন্য আপনাকে গোল এন্ড অবজেক্টিভস কি এস্টাবলিশ করা লাগে। বুঝতে পারছি? সো ভিশনটা হচ্ছে ধরেন একটা
উপরের দিকে চিন্তা ভাবনা বা একটা আপনার কোম্পানির ওভারঅল যে ইয়াটা আর কি টার্গেটটা, ঠিক আছে। আর এই ভিশন অ্যাচিভ করার জন্য আমাদেরকে মিশন সেট করা লাগে, আর এই মিশন গুলোর জন্য আমাদের ছোট ছোট গোলস এন্ড অবজেক্টিভ স্টাবলিশ করা লাগে বা সেট করা লাগে। বুঝতে পারছেন? আর এই যে ধরেন এখন আমি কি গোলস এন্ড অবজেক্টিভ যদি সেট করে ফেলি আমার কোম্পানির, ঠিক আছে, গোলস এন্ড অবজেক্টিভ যদি সেট করে ফেলি, তো সেই গোলস এন্ড অবজেক্টিভস গুলা অ্যাচিভ করার জন্য আমাদের ট্যাকটিক্যাল এন্ড অপারেশনাল প্ল্যানস দরকার হয়, ঠিক আছে। গত গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম ট্যাকটিক্যাল প্ল্যানস গুলো কি বলেন তো। ট্যাকটিক্যাল প্ল্যানস গুলো সাধারণত কি 1 থেকে 3 বছরের মধ্যে যে প্ল্যান গুলো কি স্টাবলিশ করা হয় সেগুলো হচ্ছে আপনার সাধারণত ট্যাকটিক্যাল প্ল্যান। 1 থেকে 3 বছরের মধ্যে যে প্ল্যান গুলো এক্সিকিউট করা হয় সেগুলো হচ্ছে আসলে ট্যাকটিক্যাল প্ল্যান। ছোট ছোট প্ল্যান বলতে পারেন একটা কোম্পানির জন্য। আর অপারেশনাল প্ল্যান হচ্ছে একদম ডিরেক্টলি ইনভলভ উইথ দ্য লেবার্স বা আপনার একদম নিচের দিকে। অপারেশনাল প্ল্যান গুলো সাধারণত 1 বছরের চেয়ে কম হয়। সো অপারেশনাল প্ল্যান গুলো কি হইতে পারে আপনাদেরকে বলছিলাম যে ধরেন একটা টিমে 10 জন এমপ্লয়ি কাজ করেন, 10 জন লেবার কাজ করেন। সেই 10 জন লেবারের কাছ থেকে কিভাবে ম্যাক্সিমাম আউটপুটটা নেওয়া যায়, ঠিক আছে, সেগুলো হচ্ছে আবার অপারেশনাল প্ল্যান হতে পারে। বুঝতে পারছেন? সো এই যে দেখেন ডেভেলপ এন্ড এস্টাবলিশ কি আমরা কি আমরা তারপরে কি আমরা ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট স্টেজে চলে আসলাম। এখানে কি আমরা ট্যাকটিক্যাল আর অপারেশনাল প্ল্যান ইউজ করে আমাদের গোলস এন্ড অবজেক্টিভস গুলা অ্যাচিভ করতেছি, ঠিক আছে। সো ধরেন গোলস এন্ড অবজেক্টিভ অ্যাচিভ হয়ে গেল, তারপরে আপনি আবার মনে করেন রিভিউ করলেন যে এবার আমি যা করছিলাম আমার ভিশনের সাথে ওইভাবে আসলে হয় নাই। সো আপনি আবার নতুন করে ভিশন সেট করবেন, আবার কোর আইডেন্টিফাই কোর ভ্যালু, দেন এগেইন সর্ট অ্যানালাইসিস করবেন, এগেইন গোলস এন্ড অবজেক্টিভ এস্টাবলিশ করবেন। সো এইভাবে যতক্ষণ না পর্যন্ত আপনার ভিশন পারফেক্টলি আপনি অ্যাচিভ না করবেন, এইভাবে আপনি চলতেই থাকবেন। বুঝতে পারছি যে এটা কেন একটা ইটারেটিভ প্রসেস? আশা করি বুঝতে পারছি। সো এখন দেখেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা কি আসলে। আপনার মিশন আর ভিশনের উপরে ডিপেন্ড করে আপনি একটা নকশা তৈরি করবেন। নকশা বলতে ধরেন একটা নীল নকশা তৈরি করবেন। নীল নকশা কি দেখেন যে আপনার মিশন আর ভিশন অ্যাচিভ করার জন্য আপনাকে এইগুলো করতে হবে। একটা স্ট্র্যাটেজি বলি না, ধরেন একটা ফুটবল খেলার স্ট্র্যাটেজি। সো একটা জিনিস চিন্তা করেন, আপনাকে একটা ফুটবল খেলা দিয়ে একটা এক্সাম্পল দেখে আপনাদের। ধরেন কোন একটা ফুটবল ক্লাবের ভিশন হচ্ছে বা মিশন হচ্ছে এই সিজন, আপনারা কি ফুটবল খেলা দেখেন তো নাকি? জি স্যার। ঠিক আছে। সো ধরেন কোন একটা ফুটবল ক্লাবের ভিশন হচ্ছে যে এই সিজনে বা মনে করেন 2021 সালে তারা চ্যাম্পিয়ন হবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী তারা কি একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলে। স্ট্র্যাটেজি কিরকম, যে আমার এই প্লেয়ারটাকে আমি এই পজিশনে খেলাবো, আমার এই প্লেয়ারটাকে আমি 70 মিনিটের পরে হ্যাঁ সাবস্টিটিউশনে নিয়ে যে নতুন প্লেয়ার মাঠে নামাবো, আমার এই গোলকিপারটা এই টিমের সাথে খেলবে, আমার ওই গোলকিপারটা ওই টিমের সাথে খেলবে, ঠিক আছে। সো এইরকম কি আপনি কিছু স্ট্র্যাটেজি সেট করেন, ঠিক আছে। আর ওই স্ট্র্যাটেজি সেট করে আপনার গোলস এন্ড অবজেক্টিভস কি হতে পারে বলেন তো। ধরেন ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলা হচ্ছে আজকে রিয়াল মাদ্রিদের সাথে, ঠিক আছে। সো আপনি আপনার স্ট্র্যাটেজি ফলো করবেন, স্ট্র্যাটেজি ফলো করে আপনার গোলস এন্ড অবজেক্টিভস হতে পারে যে রিয়াল মাদ্রিদের সাথে আজকে বার্সেলোনাকে জিততে হবে এট এনি কস্ট। সো বুঝাতে পারছি, দেখেন ভিশন ছিল এই সিজনে বা এই সালে ফুটবল ক্লাবটা হচ্ছে চ্যাম্পিয়ন হবে, ঠিক আছে। তো সেই জন্য সে কিছু স্ট্র্যাটেজি সেট করছে এবং সেই স্ট্র্যাটেজি ফলো করে কি করতেছে, সে গোলস এন্ড অবজেক্টিভ করতেছে। তো তার গোলস এন্ড অবজেক্টিভস কি হতে পারে, যে রিয়াল মাদ্রিদের সাথে আজকে যেভাবে হোক জিততে হবে, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ড্র করলেও সমস্যা নেই, ঠিক আছে। এই ছোট ছোট যে জিনিসগুলো সেগুলোকে হচ্ছে আপনার গোলস এন্ড অবজেক্টিভস বলতে পারে। এখন দেখেন কি বলা হচ্ছে, গোলস এন্ড অবজেক্টিভস আর দ্য ইন্ডিকেটরস অফ হাউ ওয়েল দ্য স্ট্র্যাটেজি ইজ সাকসেসিং, ঠিক আছে।
সো স্ট্র্যাটেজি থেকে কি আপনার গোলস এন্ড অবজেক্টিভ সেট করছিলেন, ঠিক আছে? সো ওই গোলস এন্ড অবজেক্টিভ গুলা মানে গোলস এন্ড অবজেক্টিভ থেকেই আপনি আসলে বুঝতে পারবেন। ধরেন আপনার গোলস এন্ড অবজেক্টিভ পারফেক্টলি আপনি অ্যাচিভ করছেন, মানে হচ্ছে আপনি রিয়াল মাদ্রিদ এর সাথে জিতছেন, তার মানে কি আপনার স্ট্র্যাটেজিটা আসলে ঠিক ছিল বা আপনার স্ট্র্যাটেজিটা আসলে পারফেক্ট, স্মুথলি আপনার স্ট্র্যাটেজি মানে এই স্ট্র্যাটেজি আসলে আপনি ফলো করতে পারেন। বুঝতে পারছেন? সো এই জন্য বলা হচ্ছে গোলস এন্ড অবজেক্টিভস আর দ্য ইন্ডিকেটরস অফ হাউ ওয়েল দ্য স্ট্র্যাটেজি ইজ সাকসিডিং। সো গোলস এন্ড অবজেক্টিভস থেকে আমরা আসলে বুঝতে পারবো যে আমার স্ট্র্যাটেজিটা আসলে ঠিক হয়েছে নাকি স্ট্র্যাটেজিতে কোন একটা চেঞ্জ নিয়ে আসা দরকার বা কোন একটা পরিবর্তন নিয়ে আসা দরকার। সো দেখেন এখানে স্ট্র্যাটেজির একটা ডেফিনিশন দিচ্ছে। স্ট্র্যাটেজি হচ্ছে হোয়াট দ্য অর্গানাইজেশন উইল ডু and won't do to achieve specific goals and objectives. সো আপনি আপনার কোম্পানির জন্য একটা স্ট্র্যাটেজি সেট করে ফেলবেন। সেই স্ট্র্যাটেজিতে থাকবে হচ্ছে আপনি আপনার কোম্পানির জন্য কি করা উচিত আর কোম্পানির জন্য আসলে কি করা উচিত না, ঠিক আছে? আর এই যে আপনি স্ট্র্যাটেজি সেট করছেন এবং সেই স্ট্র্যাটেজি ফলো করে গোলস এন্ড অবজেক্টিভ অ্যাচিভ করতেছেন। সো আপনি যদি আপনার গোলস এন্ড অবজেক্টিভস অ্যাচিভ করতে পারেন, তার মানে কি আপনি যদি রিয়াল মাদ্রিদের সাথে জিতেন, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে জিতেন, ফাইনালি কি আপনি কিন্তু বছর শেষে চ্যাম্পিয়ন হতে পারবেন, ঠিক আছে? লা লিগার চ্যাম্পিয়ন হতে পারবেন বা ওই বছর শেষে আপনি বেস্ট টিম হতে পারবেন, ঠিক আছে? তো তার মানে কি দেখছেন, এই জন্য বলা হচ্ছে গোলস এন্ড অবজেক্টিভস লিড টু দ্য রিয়েলাইজেশন অফ এ স্টেটেড মিশন এন্ড ভিশন। বুঝতে পারছেন? Yes, sir. আপনাদের মিটিং এর টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনারা এই সেম লিংকে জয়েন করবেন মিটিং এর টাইম যদি শেষ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এখন দেখি চলেন, এখন হচ্ছে স্ট্র্যাটেজি কত টাইপের হইতে পারে। এটা বলা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে কি বিজনেস স্ট্র্যাটেজি। সো কর্পোরেট স্ট্র্যাটেজিটা কি? কর্পোরেট স্ট্র্যাটেজি বলা হচ্ছে যে হোয়াট বিজনেস অর বিজনেসেস শুড উই বি ইন, ঠিক আছে? সো ধরেন ওই যে কর্পোরেট টাইপ কথাবার্তা যাকে বলে, তো আমি আসলে কিসের ব্যবসা করব, কি প্রোডাক্ট লঞ্চ করব আমি এই বছর বা নেক্সট বছর আমি কি প্রোডাক্ট লঞ্চ করব, ঠিক আছে? এই টাইপ কথাবার্তা হচ্ছে আপনাদের কর্পোরেট স্ট্র্যাটেজিতে আসলে হয়। আবার দেখেন হাউ ডাজ বিং ইন ওয়ান বিজনেস হেল্প আস কম্পিট ইন আদার বিজনেস, ঠিক আছে? তো আপনি মনে করেন একসাথে দুইটা বিজনেস চালান, যেমন প্রাণ কিন্তু চালায়, প্রাণের কি প্রাণের কিন্তু অনেক রকম প্রোডাক্ট আছে বাংলাদেশে, যেমন তারা কি মশলা টশলাও বিক্রি করে, আবার কিন্তু প্রাণের কিন্তু আরএফএল চেয়ারও আছে, প্লাস্টিক জিনিস বা প্লাস্টিক দ্রব্যাদিও কিন্তু তারা বিক্রি করে। সো আরএফএল কর্পোরেট স্ট্র্যাটেজিটা হবে এরকম যে একই সাথে আমি যে এই যে মশলা প্রাণের মশলা গুঁড়া মশলা এগুলো বিক্রি করতেছি, আবার আমি প্রাণের যে আরএফএল চেয়ার গুলা বা টেবিল গুলা বিক্রি করতেছি, ঠিক আছে? সেগুলা একই সাথে মেইনটেইন করে কিভাবে মানে কিভাবে আসলে বাজারে অন্যদের সাথে কম্পিট করা যায় বা কিভাবে বাজারে একই সাথে দুইটা বিজনেস মেইনটেইন করে নিজেকে একটা ভালো কোম্পানি বা অর্গানাইজেশন হিসেবে এস্টাবলিশ করা যায়, ঠিক আছে? বুঝাতে পারছি? সো কর্পোরেট স্ট্র্যাটেজি বলা হচ্ছে হোয়াট বিজনেসেস অর হোয়াট বিজনেস অর বিজনেসেস শুড উই বি ইন, আরেকটা বলতেছে যে ওই বিজনেস গুলা কিভাবে একটা আরেকটার সাথে কমিউনিকেট করে বাজারে কিভাবে আমরা অন্য কোম্পানিদের সাথে কি কম্পিট করতে পারি, ঠিক আছে? আর সেকেন্ড যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা হবে না, ঠিক আছে? কোনো প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা হবে না বা কোনো টাকা পয়সা রিলেটেড কথাবার্তা হবে না। বিজনেস স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার হাউ শুড উই কম্পিট, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন ট্যাকটিক্যাল, মানে এটা ধরেন চিন্তা ভাবনা টাইপ স্ট্র্যাটেজি। সো কর্পোরেট স্ট্র্যাটেজিটা হচ্ছে কিভাবে টাকা পয়সা বাড়ানো যায়, কিভাবে কোন প্রোডাক্ট লঞ্চ করা যায়, কিভাবে এই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্ট সেল করা যায় বাজারে, ঠিক আছে? প্রোডাক্ট রিলেটেড বা রেভিনিউ রিলেটেড বা প্রফিট রিলেটেড চিন্তা ভাবনা হচ্ছে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজি। আর ট্যাকটিক্যাল বা
ট্যাকটিক্যাল রিলেটেড বা আপনি কোনো প্রোডাক্ট রিলেটেড না বা কোনো টাকা পয়সা রিলেটেড না, ঠিক আছে? ট্যাকটিক্যাল যে প্ল্যানিং গুলা সেইগুলো রিলেটেড যে স্ট্র্যাটেজি সেইগুলো হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। যেমন হাউ শুড উই কম্পিট, বুঝতে পারছেন? আগেরটা কিন্তু ছিল সম্পূর্ণ প্রোডাক্ট রিলেটেড বা কি প্রোডাক্ট রিলেটেড অথবা রেভিনিউ রিলেটেড বা প্রফিট রিলেটেড, ঠিক আছে? আর বিজনেস হাউ শুড উই কম্পিট বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে আপনার সম্পূর্ণ কি ট্যাকটিক্যাল প্ল্যানিং, ঠিক আছে? মানে আপনার মাথা দিয়ে চিন্তা ভাবনা করা যায় জিনিসগুলো, ঠিক আছে? যেগুলো টাকা পয়সা বা প্রোডাক্ট রিলেটেড কোনো স্ট্র্যাটেজি না। মিটিং এর টাইম শেষ, আপনারা সেম লিংকে আবার রিজয়েন দিন, ঠিক আছে?